সুমিতবাবুকে বললাম মনীষা যেখানে থেকে ওখানে একটা কোর্স নেওয়া যায় না, উনি বললেন রীতাদি বলেছেন এরকম একটা কোর্স নিতে, সঙ্গে সঙ্গে ক্যালেন্ডার দেখলেন আর এই ডেটটা সিলেক্ট করলেন। শুধু আমি বলেছিলাম যে ফার্স্ট উইক অফ মার্চ হলে আমি পারবো, তারপরে আর পারবো না, ব্যাস। উনি বললেন দাদাকে, আর সাথে সাথে কোর্স ওইখানে বসেই ঠিক হলো। এটাই আমার মানে এই কোর্সটা যে আমার মানে কি দরকার ছিল, অনেক জমে গেছিল। আমি বেশি কথা বলতে পারছি না, ভীষণ ভালো লেগেছে, যেমন টিচার তেমন ব্যবস্থাপনা আর কয়েকজন মানুষের অক্লান্ত পরিশ্রম। হ্যাঁ, দীপঙ্কর দা তো পুরো চামচে করে ঝিনুক বাটি দিয়ে মুখে তুলে দিয়েছেন নলেজগুলো। হ্যাঁ, অসাধারণ লেগেছে ক্লাস, ভীষণ ভালো লেগেছে, বলার ভাষা নেই, মানে আমার গলা বন্ধ হয়ে আসছে। আর ধন্যবাদ জানাই সুমিতবাবুকে, ধন্যবাদ জানাই সুখেন্দুদাকে, ধন্যবাদ জানাই দেবদুলাল বাবুকে এবং সংশ্লিষ্ট আরো যারা আছেন আমাদের অগ্রণী সবাইকে। কথা বলতে পারছি না, আমার ভীষণ ভালো লেগেছে। আর এখানে যে ব্যবস্থাপনা আমি আয়োজক যারা ছিলেন, যে সুমিতা বা দেবদুলাল বাবু আর একজন মাস্টারমশাই আছে আর কি, ওনাদের যেরকম পিছন থেকে ওনারা করলেন আর কি, তো সেটা তো মানে আমি কৃতজ্ঞতা জানিয়ে ছোট বড় যা আয়োজক হয় এত সুন্দরভাবে যে এখানে আয়োজনটা করেছেন ওনারা, খুবই সন্তুষ্ট। আর একটা এইখানে যে প্রোগ্রামে আমি বলি একটু, যেটা গুরুদেব হয়তো আমাকে এটা তো মানে আমি পাস করতে পারলাম, যে প্রথম দিনে যেদিনে উনি বললেন যে ফোনটা সুইচ অফ করে দিয়ে রেখে দেবেন, আমি ফোনটা সুইচ অফ করতে সেদিনে রেখে দিয়েছি, এখনো পর্যন্ত ফোনটা আমি সুইচ অফ করিনি। তো এটা এই প্রোগ্রাম থেকে আমার সব থেকে বড় পাওনা আর কি। আর দীপঙ্কর দা যেভাবে আমাকে নলেজ পয়েন্টগুলোকে আমাকে একদম এত রকম ভাবে টাচ করে, আর কিছু তো আপনারাও বুঝতে পারছেন, সবাই করলেন যে জানি না আর হয়তো অন্য কোনো টিচার আর্ট সাবজেক্টিং এ রয়েছেন, আমি জানি না এরকম ভাবে এত হার্ট টাচিং আর কি আমাকে লাগে খুব, মানে আমি একদম বুঝতে পারছিলাম যে এমন কোনো নাই বোধহয় মানুষ পৃথিবীতে যে ওনার এই অন্তত নলেজ সেইগুলো বুঝতে পারবেন না আর কি। তো চেষ্টা করবো আমি আজকে আমি লিখেও গিয়েছি ওখানে গুরুদেবকে, যে আমার এবং আমার রিলেটিভরা বা আমার মেয়েকে, আমি মেয়েদের কথাই উল্লেখ করেছি এখানে, যেন তারা গুরুদেবের স্মরণে আসে। আমি এখন আমার দুজন মেয়ে, একজন মেয়েকে আমি করিয়েছি তাদের কাছে ইমপ্রেশন কোর্সটা, কিন্তু বড় মেয়েকে এখন সুযোগ হয়নি। আমি গুরুদেবের কাছে সেইটা রেখে গেছি আজকে, যে ওনারা যেন এই গুরুদেব যেন তাদেরকেও টানায় ওনার কাছে, অন্তত জীবনে চলতে গেলে গুরুদেব ছাড়া আমার মনে হয় আর কেউ নেই এমন যে একজন সঠিকভাবে সেই পথটা দেখাবে, সেটা পেলাম। যার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। একটা মাইকটা তুলে নিন। এর আগে 8 থেকে 9টা অ্যাডভান্স কোর্স করেছি, কিন্তু এবারে এত সরল হয়ে গেছে জিনিসগুলো, এমনভাবেই মানে ব্যাখ্যাগুলো পেয়েছি যেটা এর আগে কখনো পাইনি। এবং আপনার কাছে আমি আবারও করি, আরও করি, অসাধারণ লেগেছে। আর খুব সুন্দর বই, সব কিছু লেগেছে, অনেক পরিশ্রম, সমস্ত কিছু করতে গিয়ে খুব ভালো ভীষণ ভালো কোর্স করাচ্ছেন, কিন্তু সুযোগ হয়নি এর আগে। সুমিতার বাড়িতেও যখন হয়তো ইচ্ছা ছিল, কিন্তু সব পরিস্থিতি সব সময় হয় না। তো এবারে আমি একটু জোর করেই এসেছি, হ্যাঁ যেতেই হবে, করবো এবারে কোর্সটা। খুশি হয়েছে? খুব খুশি হয়েছি, খুব ভালো লেগেছে, আমি আবার করবো আপনার কাছে কোর্স। আমি আসবো কি আসবো না এইভাবে এসে পৌঁছেছিলাম শুনিয়াতে। তবে আমার এখানে এসে সবাইকে জানাচ্ছি আমার কৃতজ্ঞতা, গুরুজিকে জানাচ্ছি আমার কৃতজ্ঞতা। গুরুজি এখানে উপস্থিত ছিলেন, আমি এটা বুঝতে পেরেছিলাম। কিভাবে বুঝলাম? যেদিন ফার্স্ট আমাদের ক্লাস শুরু হলো, তখন আমি এখানে বসে মেডিটেশন করছি, হঠাৎ মনে হলো যে পাহাড়ের উপরে গুরুজি যেমন ধুতি করে দাঁড়িয়ে থাকেন সেরকম দাঁড়িয়ে আছেন, পিছন আমাদের দিকে পিছন, ওই দিকটাতে মুখ করে দাঁড়িয়ে আছে। তারপরে দাঁড়িয়েই আছেন। সেদিন মেডিটেশন শেষ হয়ে গেল, আমরা বাড়ি চলে গেলাম। আবার পরের দিন যখন এসে বসেছি এখানে, গুরুজিকে আবার আমি দেখতে পাচ্ছি, শুধু মাথা থেকে এই পর্যন্ত দেখতে পাচ্ছি, চুলগুলো দেখতে পাচ্ছি, ওই মানে ওই দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। এরপরে গুরুজি শুধু মুখ করে ওই দিকে দাঁড়িয়ে আছেন, একটু মুখ ফিরাচ্ছেন না। তারপরে মেডিটেশন সেদিনও হয়ে গেল।
তারপরের দিন সকালবেলা যখন এসে বসেছি, এখানে বসেছি, বসার পরে দাদা কোর্স করাচ্ছেন, এরপরে বলছেন স্টেজ প্রাণায়াম শুরু করো। আমি চুপচাপ বসে আছি। সবাই তারপরে কেউ একজন আমাকে টুস্কি দিয়ে বলছে যে শুরু হয়ে গেছে। তারপরে আমি চোখ খুলে আবার দেখলাম কাউন্টিং শুরু হচ্ছে। কেন এরকম হলো? তখন দেখি একটা মন্দিরের মতো গুরুজি দাঁড়িয়ে আছেন ওখানে। দিয়ে গুরুজি হেঁটে হেঁটে এলেন, গেটটার ঢুকলেন, মুকুট পরা আছে গুরুজি, এলেন ওখানে, এলেন, আমি এখানে বসে আছি। আমি গুরুজি কি আমার কাছে আসবেন না? এলেন, এসে এখানে দাঁড়ালেন। আমি সমর্পণ করে দিলাম সব কিছু, যে আমি আমার একটা কথা গুরুজিকে বললাম। গুরুজি আমাকে অঞ্জনা দিকে দেখিয়ে দিলেন, মানে ওনার কাছে বলতে। গুরুজি কিন্তু বললেন না। আমার সবসময় মনে হচ্ছে গুরুজি কিন্তু কেন আমার মাথায় একটু হাত বুলিয়ে দিলেন না, কিন্তু গুরুজি হাত বোলালেন না। আজকে কিন্তু গুরুজি আমাকে অনেকবার হাত আশীর্বাদ করেছেন আমার মাথায়। আমি আজকে সব সমর্পণ করে দিয়ে গেছি। আজ আমার মন স্থির, আরও স্থির করার প্রয়োজন আছে এবং অনেকটা খালি হতে পেরেছি। আসার কথাই ছিল না, কারণ আমার এতটা চাপ পড়ে গিয়েছিল কাজের মধ্যে। আর আমি ভাবলাম যে এত সকাল উঠে আবার যেতে হবে, এটা একটা কষ্টকর। কারণ আমি ঘুমোই প্রায় রাত 1টার সময়। তো এখানে এসে এটা যেন সুমিত স্যার মোটামুটি ছলে বলে কৌশল আমাকে নিয়ে এসছে। স্যার খুব জোর করেই মানে বললো, আর স্যারের কথা আমি মানে ফেলি না। তো আমার তো এখানে এসেছে। আর একটা কথা হচ্ছে যে আমি 2024-এ 1 জানুয়ারিতে শুশুনিয়া এসেছি। তো আমার শুশুনিয়াটা এতটা ভালো লাগেনি। তো এইখানে এসে আমি শুশুনিয়াটা দেখলাম। তো এখানে এসে যেটা দেখলাম, এটা তখন আমার মনে হলো সবই যেন মনের খেলা। মন ভালো থাকলে সবই ভালো লাগে, মন খারাপ থাকলে সবই খারাপ লাগে। এটা একটা মনে হলো। আর একটা জিনিস যেটা হচ্ছে, আমি একটা জিনিস উপলব্ধি করলাম যে আমরা যেখানেই যাই করি, এটা আমাদের কিছু হাত নেই। আমরা ভাবি আমরাই যাচ্ছি, কিন্তু পেছনে যেন একটা তৃতীয় হাতে যেন কাজ করে। এই যে সিচুয়েশনটা এসছি বা এই জায়গাটা এসছি, আমার আসার কোনো মানে কথাই থাকেনি। আমার এতটা চাপ পড়ে গেছে। তো আমার যেও অনেক চাপ আছে। তো আমি এটা ফিল করলাম যে এটা যেন সব কিছু একটা ঘটনা, যেন কোনো একটা ইউনিভার্সের কোনো একটা শক্তি দিয়ে ঘটে। এটা আমার একটা অনুভব হলো। আর সবাইকে ধন্যবাদ, বিশেষ করে সুমিত স্যারকে অনেক ধন্যবাদ যে স্যার আমাকে ছলমল কৌশল করেছিল, ছলমল কৌশল একটা মঙ্গলের দিকে ঠেলে দিয়েছেন। ঠিক আছে, আবার স্যারকে খুঁজে পাই। স্যারকে খুঁজে পাওয়ার পরে প্রথম দিন তো স্যারকে পাইনি। তারপরে আমার কার্ডটা দিয়ে এসেছিলাম। স্যার অনেকদিন পরে ফোন করেছিলেন। আমি ভাবলাম গুরুদেবী আমাকে ফোন করেছেন, উনি আমার প্রথম গুরুদেব আর কি। আমি এখনো সকালবেলা যখন কলেজে যাই ওনার বাড়িতে নমস্কার করে যাই, কারণ জোসেফ বিপদে পড়েছিলাম। স্যারের কাছে না আমি বাঁচতে পারতাম না। আমার কলেজে চাকরি চলে গেছিল, সেখানে আমাকে ডিরেক্টর বানানোর কথা ছিল। সে একটা মেন্টাল হসপিটাল হওয়ার কথা, এরকম ব্যাপারগুলো। তারপরে ওনার কাছে আসার পরেই কল্যাণী কলেজ থেকে পেয়ে গেলাম, এবং 1.5 গুণ তার মাইনে, সমস্ত কিছু। এবং সেখানে আমাকে অনেক কিছু পড়াশোনা করে যেতে বলা হয়েছিল। আমি পড়াশোনা কিচ্ছু করে যাইনি, কিন্তু 2টো কোশ্চেন করার পরে বলছে আপনি কালকেই জয়েন করুন। তারপরে তো মোটামুটি সেখানে আলাদা সম্মানের ব্যাপারগুলো পাই আর কি। এবার আমি এখানে অ্যাডভান্স কোশ্চেন যেটা পেলাম, আমি সাইকোলজিক্যাল কাউন্সিলার, একটা প্রফেশনাল কাজ করি আমি। এত সহজে এসব ব্যাপারগুলো শেখানো যায়, এটা স্যারের কাছ থেকে আমি শিখলাম। এবং সবাই যেন আমার আপনজন, সত্যিকারের প্রতিনিয়ত আমি এখানে উপলব্ধি করছি যে সবাই আমার আপনজন, আমার জন্য পরিচিত লোক। এবং আমি আরো সহজ করে জীবনটাকে আরো বেশি উন্নত করার চেষ্টা করব। অঞ্জনা দি আর দীপক স্যার, তো এনারা দুজন মানে সেকেন্ড মা বাবার মতো, মানে এত ভরসা পেয়েছে যে আমাকে ছেড়েছি, দ্যাট ইজ। অ্যান্ড এখানে আমি এসে খুব ভাবছিলাম যে আমি কিছু পারি না, আমার কিছু হবে না, আমি আগে ভালো পারতাম এখন ভালো পারি না, আগে আরও ভালো ভালো স্টুডেন্টদেরকে দেখি ওরা খুব সুন্দর পড়া পেরে যায়, আমি তো পারি না। এটা একটা না কনফিডেন্স লেভেল খুব লো ছিল। তো এখানে এসে মনে হতো হ্যাঁ ঠিক আছে, হচ্ছে হচ্ছে, যা হবে হবে, দেখা যাবে, তুমি জাস্ট এনজয় করো। আর সবাই আমাকে বলতো তুমি ইউ শুড এনজয়, তুমি সব করো, কিন্তু খুব চাপ নিয়ে বসে থাকো। বাচ্চারাও বলে, মানে স্টুডেন্টরাও বলে আমাকে যে দিদি তুমি না চাপ নিয়ে বসে থাকো, এত চাপ নিয়ে বসলে কি হবে, তুমি একটু চিল করতে, চিল, আমি তো যাচ্ছি চিল
চিল। তো এখানে এসে আমি ওই বাচ্চা 20-22 বছরের বাচ্চাদের মতো একটু চিল করতে শিখেছি। আরটা হচ্ছে যে এখানে মানে অনেক দিন হলো আমি কারোর সাথে একটা রুমে শেয়ার করে থাকি, এবং গুরুজি বললেন আমার এনটেকেও হোস্টেলটা হচ্ছে সিঙ্গেল রুম। সো সেখানে খুব ভালো। তো এখানে এসে যে একসাথে থাকার যে মজার, কথা বলছি না তবু কমিউনিকেট হয়ে যাচ্ছি, দ্যাট ইজ সো প্রিটি থিং। আর এখানে সবাই এত ভালো, পরিবেশ এত ভালো। শুশুনিয়া পাহাড় আমার বাবার বাড়ি মাকুড়ায়, মায়ের বাড়ি মাকুড়ায়। শুশুনিয়া পাহাড় আমার জীবনে আসা হয়নি, চড়া তো দূরের কথা। তো এখানে এসে আমি অনেক এনজয় করলাম। আর নিজের যে হচ্ছে না এটা এই মুহূর্তে এসে মনে হচ্ছে ও হচ্ছে না, ও হয়ে যাবে, চাপ নিও না, হয়তো চাপের দরকার নেই। চাপ ছাড়া দিয়েছিলাম, চাপ ছেড়ে গেছে, দ্যাট ইজ। আমি আজকে সম্পূর্ণ তৃপ্ত, কিছু বলার শক্তি নেই, বলার ভাষা নেই, শক্তি নেই না, ভাষা নেই। আমি অ্যাডভান্স করে 7-8 বারও তার বেশি করেছি মনে হয়, কিন্তু আমার গোনা মনে নেই। মেয়ে সুদীপ্তে আমার মেয়ে, সে বললো যে দীপঙ্কর স্যারের ক্লাস খুব ভালো, উনি সব বাংলা করেন, আমি হিন্দি বুঝি না। আমি এখানে এসে অনেক কিছু পেয়েছি, সব পেয়েছি। ওখানে শুনেছিলাম যে অ্যাডভান্সের ব্যাপারে কিউরিওসিটি ছিল একটা, যে কী জিনিসটা কি অ্যাডভান্সড একটা কিছু টেকনোলজি হবে যার মাধ্যমে কিছু একটা হবে, অ্যাডভান্স ব্যাপার। তো এক্সাইট শুনেছিলাম যে, আর শুনেছিলাম যে সাইলেন্স থাকবে, ভালোই তো হলো, বেশ কারোর সাথে কথা বলতে হবে না, কেউ ডিস্টার্ব করবে না, বেশ একটা ভালো ব্যাপার। কেউ ডিস্টার্ব করতে নেই, পুরো কাট অফ সব কিছু। তারপরে এলাম, এসে কিছু একটা পেয়েছি যেটা আরও খুঁজতে হবে, আরও খোঁজার জন্য আরও সাধনা করতে হবে। বুঝতে পারছি কিছু একটা আছে যেটাকে খুঁজতে খুঁজতে এই সাধনা, এইখান থেকে যেটা পেলাম সেটাকেই আরও রিভাইজ করতে করতে পাওয়া যাবে। ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। দেবজিৎদাকেও অ্যাপ্রোচ করি, দেবজিৎদা বলে যে ঠিক আছে তাহলে একসাথেই যাবো। এইভাবেই মোটামুটি এখানে আসা। এবং কি পেলেন অ্যাডভান্স? সব থেকে বড় কথা হচ্ছে যে মানে নিজের কাছে নিজে ফেরা, এটা বহুদিন হয়নি, নিজের সঙ্গে কথা বলা হয়নি। এখানে আসার পর সেটাই সব থেকে মানে বেশি করে পেলাম, নিজের সঙ্গে সময় কাটানো, নিজেকে একটু সময় দেওয়া। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে নলেজের ব্যাপারটা, বিভিন্ন সময়ে বিভিন্নভাবে বই পড়ি, বই থেকে কিছু আহরণ করার চেষ্টা করি, কিন্তু ওনার কাছে এসে যেভাবে খুব ইজিলি ব্যাপারটা পেলাম, এটা একটা আরো লোভ ধরিয়ে দিল, আগামী দিনে আরো আপনাকে জানাবো। আমরা পরিবারের মতো একসাথে আসি, আবার একসাথে ফিরি। আর পেলাম, ওই বললাম আলো পেলাম, আর খালি হয়েছে, প্রচুর খালি হয়েছে। দীপঙ্করদা, আমি কথামৃত পড়েছি, বহুবার পড়েছি। দীপঙ্করদার মধ্যে একটা কথামৃতর ভাব রয়েছে এবং খুব সুন্দর উনি উপলব্ধি নিজে করেছেন বলে একটা কথা বুঝি, নিজে কনভিন্স না হলে অন্য কাউকে কনভিন্স করানো যায় না। দীপঙ্করদা প্রচণ্ড কনভিন্সড, এবং আমি তো বলতে পারি 95% আমি কনভিন্সড। গুরুজিকে সমর্পণ করে গেলাম আমার আগামী জীবনটাকে। আশা করি আবার আপনাদের সবার সাথে আমার দেখা হবে। সবাইকে প্রণাম। জয় গুরুদেব। জয় গুরুদেব। নমস্কার, বলা শেষ অবধি যাচ্ছে। আমারও প্রথম অ্যাডভান্স কোর্স আমি জানুয়ারির লাস্ট 9, 10, 11-তে হ্যাপিনেস করেছিলাম। একটু সময় বেশি না এখানে কেন আসা, গুরুজির আশীর্বাদ না থাকলে বা গুরুজির জন্য না হলে ছোটবেলা থেকে খুব স্বাধীন চেতা, খুব পজিটিভ, একটু বেশি কথা বলি, খোলা মনের মানুষ, লোককে ভালোবাসি। এবার আবার পরেও জন্মটা অভিশপ্ত, ছোটবেলা থেকে শুনেছি আমার জন্যই সব চলে গেছে, আমি অশুভ, তাই সব হয়েছে। কিন্তু আমার বাবা মা খুব প্রাউড ফিল করে আমার জন্য। আমার বংশে প্রথম এমএ পাস আমি, আমার বংশে প্রথম খেলাধুলাতে পেপারে নাম বেরোয় আমার ন্যাচারালি ছেলেদের নামে বাবা মাকে ছেলের নাম, কিন্তু মেয়ের নামে স্টেশনে নামলে আমাদের বাড়ি দেখিয়ে দিত, এরকম একটা পরিস্থিতি। জীবন
জীবনটাকে নিয়ে ভাবতাম যে যা হয় দেখা যাবে, কারণ নিয়ে ভাবিনি কখনো। যে যা কাজ দেয় করতে ভালোবাসি, কাজ নিয়ে ছোট বড় কেন করবো ভাবিনি। তো চাকরি করি ছোটবেলা থেকে, নিজের খরচা নিজে জোগাবো সেই কাজও করেছি। বাবা মা থেকে হাত পাতবো না, আর বাবা মাকে সাপোর্ট করবো। কিন্তু গুরুজির প্রত্যেকটা ট্রেনিং যেন আমাকে আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি জোর করে বসিয়েছিলেন, মনে হলো আমার জন্যই হচ্ছিল। প্রত্যেকটা পয়েন্ট, নিজে খালি হওয়া, নিজেকে ছোট না করা, ডমিনেট না করা, নিজেকে ভুল না করা, হয়তো জীবনের একটা পার্ট সব কিছু। আমার জীবনটা ভীষণ ভালো চলছিল, ভীষণ ভালো। আমার হাজব্যান্ড অনেক স্পিরিচুয়াল, অনেক ভালো, এবং প্রথম যে হ্যাপিনেস কোর্স পেয়েছি সেখান থেকে উনি আমার পেছনে প্রতিদিন লেগে আছেন, ক্রিয়া করো, ক্রিয়া করো, ক্রিয়া করো, ক্রিয়া করতেই হবে, ক্রিয়া না করলে আমাদের মুক্তি নেই। তো বারবার মনে করছে ওটা স্যার। অদ্ভুত, একটু আগে মেসেজ এসেছে যে আপনার টিকিট আপগ্রেডেশন করে আমরা এসিতে করে দিয়েছি। সেখানে যারা কোনোদিন সারা জীবন তো আরসিটিসি থেকে টিকিট কাটি, কোনো দিন পর্যন্ত আপগ্রেডেশন কাকে বলে তাই জানতাম না। এখন দেখি আপগ্রেডেশন মানে গুরুদেবের এইরকম একটা মিরাকল, মানে এটা যে মানে হতে পারে, আমি এটা বাড়ি গিয়ে বলবো। আর দাদা খুব খুব ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ যারা মানে আপনি টিচার, আপনি তো আমাদের ক্লাস নেবেনই, কিন্তু যারা ভলেন্টিয়ারি এই সেবাটা দিল, সুমিত বাবু, দেবদুলাল বাবু, মাস্টারমশাই, তারপরে উন্নত এই দেবুদা তো সারাক্ষণই সেবাটা করে যাচ্ছে, মানে এদেরকে আপনাদের মানে ভেরি 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 মাচ গ্রেটফুল দাদা। এবং অ্যাডভান্স কোর্স করতে গিয়ে আমি এর আগে বহু অ্যাডভান্স করেছি, থাকার জায়গায় সত্যিই খুব অসুবিধা হয়। মানে এখানে তো পয়সা বেশি নেয় না এরা, সামান্য 1000-2000 টাকায় আজকাল আর কোথাও থাকা যায় না, কেউ দেয় না, প্রচুর কষ্ট করতে হয়। কিন্তু এবার আমরা এত সুন্দর এবং এত ভালো ম্যানেজমেন্টে ছিলাম, এত ভালোভাবে থেকেছি। থ্যাংক ইউ। খাওয়া দাওয়া তো তুলনা হয় না, মানে সারা জীবন তো অ্যাডভান্স করেছি পেঁপের তরকারি খেয়ে, সে আশ্রমে বলুন বা আমার পশ্চিমবঙ্গের অন্য জায়গায় বলুন। আজ এখানেই দেখছি যে প্রথম থেকে দারুণ খেয়েছি, দারুণ, খুব সুন্দর। অনেক ধন্যবাদ দাদা, শুধু আমাকে নয় আমাদের সবাইকে একটু বেসিক্স দেবেন ভালো করে, যাতে আমরা ভালো থাকি এবং আপনার সাথে যেন বারে বারে কোর্সে আমরা যুক্ত হতে পারি। খুবই ভালো লাগলো, এবং এখানকার 3 জন স্যার যে ভলেন্টিয়ার ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই কোর্সটাকে অর্গানাইজ করার জন্য। আমাদের যারা রান্নার মাসিরা ছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ, ম্যাডামকেও অসংখ্য ধন্যবাদ। এই কোর্সটা সুন্দরভাবে হয়েছে এবং খুব ভালো লেগেছে। যত তাড়াতাড়ি সম্ভব ডিটিপি করো, এটা আদেশ, তোমাকে টিচার হতে হবে। যে স্যার একদম বাটি থেকে চামচে করে খাইয়ে দেন, গুরুজি তো আমাদের মায়ের মতো কিন্তু খাওয়ান, সেটাকে আরও সরল করে। আমার তো হিন্দিতে একটু সমস্যা হয়, এবারেও স্যারকে বলেছিলাম স্যার আপনি কিন্তু বাংলাতেই বলবেন, আপনাদের বাংলাটা শোনার জন্য আমি উন্মুখ হয়েছি। তো স্যার কথা রেখেছেন, বলেছেন যদি এবার একটু কম বলেছেন, খুব ভালো লাগে। জানি না নিজেকে কতটা খালি করতে পেরেছি, কিন্তু এই কটা দিনে এই যে আমরা পরিচিত অপরিচিত সবাই একসঙ্গে কাটালাম, গুরুজির যে মণিমুক্ত ডায়মন্ড সব একত্রিত করেছিলেন গুরুজি, তাদের সঙ্গে তাদের সান্নিধ্যে কি যে ভালো লেগেছে। মানে সমাজ জীবনে আমাদের তো অনেক রকমের সমস্যা, এর মাঝেই শুনলাম বিশেষ করে যুদ্ধের একটা পরিস্থিতি তৈরি হয়েছে, একদিন একটু কানে এলো। কিন্তু এই যে মোবাইল ছাড়া এই কটা দিন সঙ্গেই বাস করে গেলাম, কোনো সমস্যা নেই, খাওয়া দাওয়ার সমস্যা নেই, সংসারের কোনো ঝামেলা নেই, কোনো চিন্তা নেই। সেই জন্য ভীষণ লোভ হয়, মানে এই অ্যাডভান্স কোর্স করবার আমি কতটা বুঝি, কতটা পারি, কতটা জানি জানি না, কিন্তু খুব ভালো লাগে, খুব ভালো লাগে। আর এই মণিমুক্ত সান্নিধ্য সব মিলে গুরুজি বারবার আমাদের এই স্বর্গীয় আনন্দ দেন। সবার কাছে কৃতজ্ঞতা, সবাই আমাদের খুব অনেক কিছু দিয়েছেন। আমি একজনই সব পেয়েছি আসরের সদস্য, এই কথাতে ব্যাখ্যা করলে আমার মনে আর বিশাল কিছু বলতে লাগবে না। আর যদি বলি যে কৃতজ্ঞতা জানানোর, আমার একটা জিনিস মনে হয়েছে
যে একটা অসাধারণ মেলবন্ধন আমি এখানে দেখলাম। একেবারে সেই লক্ষ্মীদি, পুষ্পাদি থেকে সুখেন্দা, সুমিতবাবু, দেবদুলাল বাবু থেকে একেবারে শীর্ষে যদি চলে আসি তাহলে দীপঙ্করদা, একটা অসাধারণ এই যে গুরুজি যে ধাগা বা মালার কথা বলেছেন, আমার মনে হয় এনাদের দিয়েই আর কি এই মালাটা সম্পূর্ণ হয়েছে। আমরা শুধু সেই মালাটা গলায় পরেই চলে যাচ্ছি সবাই। এই কারণেই বললাম যে সব পেয়েছি আসরের সদস্য আমি একজন। আর যেটা বলার সেটা হচ্ছে যে দীপঙ্করদা কিভাবে ক্লাস নিয়েছেন না নিয়েছেন সবাই অনেক ব্যাখ্যা করেছেন, ভীষণ ভালো সঠিক ব্যাখ্যা। এ ব্যাপারে আমার আলাদা কিছু বলার নেই, শুধু এটুকুই বলবো আমার এটি পঞ্চম অ্যাডভান্স কোর্স। এর আগে 4 জন শিক্ষকের কাছে আমি অ্যাডভান্স কোর্স করেছিলাম, তারাও নিঃসন্দেহে ভীষণই ভালো ক্লাস নিয়েছেন। কিন্তু যেটা আমার বলা সেটা হচ্ছে দীপঙ্করদাকে আমি দেখলাম যে অসম্ভব কেয়ারিং। একটা কথা বাস্তব দিক থেকে বলতে গেলে না বলে পারছি না, যে প্রত্যেকেই এই যে অর্থটা দিয়ে এখানে আসেন, খুব কষ্ট করেই অর্থ জোগাড় করে প্রত্যেকেই আসেন, কিন্তু এই জায়গাটা আমি অন্য জায়গাতে এতটা দীপঙ্করদার মতো এত কেয়ারিং আমি দেখিনি। প্রত্যেককে ডেকে নিয়ে কে কখন প্রত্যেকে মানে উপস্থিত আছে কিনা আমি তখনই ক্লাসটাকে শুরু করব, এইভাবে আমি আগের 4টা কোর্সে পাইনি। আমি বলছি না তারা অসাধারণ, তারাও খুব ভালো শিক্ষক, আমি সেখানে যেতে যাচ্ছি না, কিন্তু দীপঙ্করদার এই কেয়ারিং অ্যাটিটিউড আমাকে খুবই আকর্ষণ করেছে। এবং ইচ্ছে রইল আবার দেখা হোক আমাদের সবাই, আবার আসিব ফিরে। সবাই মিলে খুঁজে পেয়েছি গুটি কয় পলাশেরে, তাই নিয়ে কাড়াকাড়ি তাদের ভালোবাসি পারে। পেয়েছি গ্রীষ্মের আভা, শীতের নরম ছোঁয়া, বসন্তের আন্দোলন, বর্ষার দমকা হাওয়া, শরতের ভাষা, মেঘের ভেলাও দেখেছি, হেমন্তের শিশির স্পর্শ। পেয়েছি 6 ঋতুর দেখা, পূর্ণ হয়েছে বর্ষ। শুরু হয়েছে 4 দিনের একসাথে পথ চলা, আপন মনের মৌনতায় নীরবে কথা বলা নিজের। মেতেছি এখানে মোরা আবির রাঙানো খেলায়, সাঁওতালি নাচে দুলেছে শরীর সাঁঝের শেষ বেলায়। এখানে যারা 4 দিনের আসল গর্ব, এবারে শুরু করি তাদের আসল পরিচয় পর্ব। ব্যাপারটা নয় কিন্তু একেবারে সোজা, সরিয়ে রেখে পুরো কাজের বোঝা, পরমার্থের সন্ধানে অন্য জীবন খোঁজা। ধ্যান শিবিরে প্রথম নাম কিন্তু অনির্বাণ ওঝা। আরে না না, সেই পথ ধরে বন্ধু রায়চৌধুরী আসে। একদিন বলে নি, সত্যি ফার্স্ট রেজিস্ট্রেশন অনির্বাণ দা, ফার্স্ট কোর্স রেজিস্ট্রেশন। পরপর যারা রেজিস্ট্রেশন যেভাবে করেছে আমি তাদের নাম শুনে। সেই পথ ধরে বন্ধু রায়চৌধুরী আসে, দেবজিৎ নাম শুনলে তার মুখটাই প্রথম মনে ভাসে। পরপর দুটো কোর্স করেছে 1 মাসে, এমন ছেলেকে কে না ভালোবাসে। জিও 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 বেটা জিও। বারাসাত থেকে এসেছে, বুঝিনি মানবীনা দেবী, একেবারে শিশুর মতো সরল, নামটি তার বেবি। এটা বাঁধিয়ে রাখতে হবে লেখাটাকে। কবিতাটা 1.5 ঘন্টায় শেষ করেছি, এখনো লিখছিলাম ওখানে। ঠিক আছে, এই লেখাটাকে বাঁধিয়ে রাখতে হবে, এটা সবাইকে একটা করে কপি দিয়ে। শান্তনুবাবু দেখলে মনে হয় গম্ভীর, কিন্তু মনটি তার খাসা। আপন মনের ভান্ডারে গুরুজির প্রতি তার অসীম ভালোবাসা। দেবাশিস বাবু থাকেন আপন মনে, আপন ভাবের ধারায়, জীবনের জ্ঞানে জেনেছে জগৎ চলে কিসের ইশারায়। খেলে বেড়ায় তার হৃদয়ে অফুরান আনন্দের ফুলঝুরি, কেমন করে গুরুদেব করেছেন তার মন চুরি। আনন্দে তাই করেন তিনি সর্বত্র ঘোরাঘুরি। সৌদি আর অঙ্কিতা দুজনের অন্তরে স্নিগ্ধতা, তাদের আচরণ করেছে সবাইকে মুগ্ধ, সেই সাথে আমিও হয়েছে ঋদ্ধ এবং শুদ্ধ। যেতে পারেনি অরূপবাবুর মনের চৌকাঠ পেরিয়ে ঘরের মাঝে, যেখানে থাকেন তিনি গুরুর সাথে সকাল থেকে সাথে। কিছু কিছু মানুষকে চেনা বড় দায়, প্রথমে জানায় সুকুলবাবু সেই দলে কিন্তু নাই। এমন একজন নিষ্ঠাবান আনন্দময় ব্যক্তি, হাতে তার সর্বদা সেবার পাত্র, মনেতে পরম ভক্তি। রীতা সুশীলের বিবাহ বার্ষিকীতে এবার সবাই ছিল হাজির, দই আর মিষ্টি খাইয়ে রেখে গেলেন অনন্য নজির। এ বাবা, গীতা দিয়ে এসছেন আমার সাথে, তিনি থাকেন আমার মোটেই বারাসাতে। বড় ভালো দিদি আমার দরাজ তাহার মন, সবার সাথে সহজে মাতেন যেন সবাই আপনজন। সুপ্রিয়া নামে মেয়েটি, সে হলো দিদির কনিষ্ঠা কন্যা, সৎসঙ্গে মিষ্টি গান শোনালো,
হৃদয়টা গভীর বন্যা, শিশুটাকে চিনেছি। ওর হাসি মুখ দেখে অবিরত বিলায় হাসি কার্পণ্য নাহি রেখে দেখে যায় না বোঝা তার চলাফেরার ছন্দে গুরুজি আছেন তার সঙ্গে, সে আছে পরমানন্দ। বারবার হারিয়ে গেল পায় গো তাহার দেখা, জ্যোতিষের পথ ধরে চলা এক অসীম আলোক রেখা। শুভদীপকে দেখে মনে হবে সে বুঝি সৌম্য শান্ত, সময় পেলেই পালায় এ প্রান্ত দিল প্রাণ। ঝাড়গ্রামের সুজাতা বড় মিষ্টি মধুর মেয়ে, আমরা সবাই খুশি তাকে এখানে পেয়ে। সর্বদা দেখি হাসি লেগে আছে তার মুখে, জানি গুরুদেবকে নিয়ে সে আছে পরম সুখে। মিলির মুখে দেখেছি গুরুজির পথের দিশা, অনেক সে জানে তবু তার অনন্ত জিজ্ঞাসা। কুঞ্চিত কেশ নিয়ে তার অনাবিল হাসি মাখা মুখখানি, অনেক কথা হয়েছে তার সাথে শুনেছি তার বাণী। বয়সের ভার যেখানে ফেলেনি ছাপ তাকেই তো বলে হীরা, তিনি আমাদের পরম পূজ্য আমাদের মাতৃদেবী মীরা। আমার এই কদিনে চলার পথের সাথী, কাজ করেছে হাতে হাতে দিন রাতি, তারই সহধর্মীর নাম শাশ্বতী। বড়ই ভালো, বড়ই বুদ্ধিমতী, তাদেরই হাতে ধরা আলোকবাদী। যে ছিল আমার নৃত্য চলার সাথী, সে নয় আলালের ঘরের দুলাল, সে আমাদের পরম আপন, সে হলো দেবদুলাল।